এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস নিউজের এই বিশেষ প্রতিবেদন বা বিশেষ একটি সন্ধ্যাকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আমাদের সাথে সন্ধ্যায় থাকে আমাদের বিশেষ প্রতিনিধিরা এবং তাদের বিশেষ প্রতিবেদন। এবং আমার সাথে এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আমরা কথা বলে নেব বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে। আমাদের সাথে থাকবে আমাদের জেলা প্রতিনিধি। আমরা বিশেষ কিছু ধরনের বিশেষ প্রতিবেদন, ক্রীড়া এবং আরও অনেক রকমের সাংস্কৃতিক থাকুক, সেটা নানান ধরনের আমরা প্রতিবেদন নিয়ে আলোচনা করে থাকি। আজ সন্ধ্যায় আমরা সেটাই করব। আমরা প্রথমে চলে যাব দক্ষিণ 24 পরগনার দিকে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। সোনারপুর গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব সেই বিশেষ প্রতিবেদন। ফের তৃণমূল নেতার দাদাগিরি। সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির। দক্ষিণ 24 পরগনার সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বছর 35-এর মৃত ওই ব্যক্তির নাম রঞ্জিত মণ্ডল। জানা যায় এক ব্যবসায়ী থেকে সাইকেল নেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য নারায়ণ রায়। তার উপস্থিতিতে রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জির অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও বিধায়কের ছত্রছায়াতেই এমন ঘটনা ঘটেছে। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত, এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই, কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি, এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এরা তো সব এমএলএর ডান হাত, তো লাভলি মৈত্রর ডান হাত। এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক। এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে, সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে। একজন এর পেছনে জড়িত নয়, আরো অনেকে জড়িত। পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাবদিহি করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে, এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ প্রবণতা বাড়ছে এবং এমএলএর আশকারায় অপরাধ প্রবণতা বাড়ছে, পুলিশকে জবাবদিহি করতে হবে। তৃণমূল এর দায় কখনো এড়িয়ে যেতে পারে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, আইন নিজের পথেই চলবে। কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না। বিষয়টা তো আমরা শুনলাম, অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে। গণপিটুনিতে মৃত্যু এই ঘটনায় ফের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। এক ব্যবসায়ী সাইকেলকে নেওয়া কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। তার উপস্থিতিতেই রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়।
গুরুতর আহত হয় তিনি। অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে বলেন মৃত বলে ঘোষণা করেন তাকে। বিপ্লবদা, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখো, ব্যাপারটা কিছুই নয়। প্রথম কথা হচ্ছে যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, এখানে আরও একটি বিষয় তোমার সংযোজন করে রাখি। এখানে আরও 4 জন, মানে এই ঘটনার সঙ্গে 4 জন এখনো যুক্ত রয়েছে। তুমি যদি ভালো করে দেখো, তার মধ্যে 2 জন এখন অভিযুক্ত পলাতক। আমি একদম তাদের নামও বলে দিতে পারি, যেই 4 জনের নাম আছে তাদের নাম সম্পর্কেও আমরা জানতে পেরেছি। কিন্তু মূল যে এখানে আরও একটা ঘটনা, যে নামটি এড়িয়ে যাওয়া হয়েছে, মানে যে নামটি বলা হচ্ছে না, এরকম 2 জনের নাম রয়েছে যারা একে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিল। অর্থাৎ এই মৃত ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মারধরের ঘটনা। এখানে একজন না, 2টো মৃত্যু হয়েছে, কিন্তু যে আরেকটা মৃত্যু ঢাকা পড়ে গেছে এই গণপিটুনির মৃত্যুতে, সেটা পরে এসছি। তার আগে বলে দিই যে মূল ঘটনাটি হচ্ছে যে এই শীতলা অঞ্চল, মানে সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই যে অঞ্চলটা যেখানে এই ঘটনাটা ঘটেছে, এখানে শীতলা বলে এই জায়গাটার নাম হচ্ছে শীতলা। এই শীতলা অঞ্চলে একটি প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলের পাশে একটা স্কুলের পাশে একটা দোকান আছে। বয়স্ক 60 ঊর্ধ্বে একটি লোক, তিনি সেই দোকানের নিচে, মানে ওই বাড়িতেই থাকেন। অবসর সময় তিনি একটি দোকান করেছেন, সেই দোকানটা চালান। তার কাছে এই যে জয়ন্ত, যিনি মারা গেছে, সে ওষুধ আনবে বলে সাইকেলটি চেয়েছিল। আচ্ছা, সাইকেলটি তিনি বলেছেন আমার তো সহায় সম্বল বলতে আমার এই সাইকেলটা তুমি বাবা ফেরত দিয়েছো। কিন্তু সে সাইকেলটা নিয়ে যায়, কিন্তু সে ফেরত দেয় না। এবং পরবর্তীকালে সেই ভদ্রলোক যখন এটা নিয়ে বলতে যায়, তখন বচসা বাঁধে। এবং ঘটনাস্থলে সেখানে প্রেজেন্ট ছিল হচ্ছে এই যে পঞ্চায়েত সদস্য, যাকে তুমি নারায়ণ বলছো, একদমই এর ব্যক্তিগত একটা পার্সোনাল নাম হচ্ছে ওরফে নাড়ু। আচ্ছা, ঠিক আছে, এই নাড়ু সেখানে উপস্থিত ছিল। এবং যেহেতু নাড়ু এই ব্যাপার নিয়ে প্রতিবাদ করাতে নাড়ুর সঙ্গে সেখানে জয়ন্ত ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হলে ব্যাপারটা ওই পর্যন্ত মিটে গেলেই ভালো হতো। একদমই যেরকম তুমি বল। কিন্তু দাদা, ঘটনার পর থেকেই এলাকায় কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এটা উত্তেজনা স্বাভাবিক। তারপরে তুমি যদি বলো, এই নাড়ু গিয়ে বাকি যারা আছে, এলাকার লোকজন আছে, অভিজিৎ আছে, আরো কয়েকজনের নাম আছে, তাদেরকে ডেকে নিয়ে আসে এবং 4-5 জন মিলে একে মারধর করে। মারধর করার পর যেটা হয় যে তোমার বুকের লাঞ্চ ফেটে যায়। আচ্ছা, বুকের যে লাঞ্চটা সেটা ফেটে যায়। এরপরে ওরা সাথে সাথে সে সোনারপুরের ধারে কাছে বলতে সুভাষগ্রাম হসপিটাল, আর সুভাষগ্রাম হসপিটালে সেই পরিকাঠামো নেই, সেখান থেকে তাকে পাঠানো হয় কলকাতার হসপিটালে। সেইখানে কিন্তু কলকাতার যে সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। আমার মনে হয় আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের যে প্রতিনিধি আছে দক্ষিণ 24 পরগনার রেবতী রয়েছে আমাদের সঙ্গে। রেবতীর কাছে আজকে আমরা প্রথমে জানতে চাইব যে মূল ঘটনা কি হয়েছে। রেবতী, শুনতে পাচ্ছ? রেবতী, আমাদের কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। যেটা যে আজকে যে মর্মান্তিক ঘটনা, যে ঘটনা আজকে সারা বাংলা শিরোনামে উঠে এসছে, যে গণপিটুনিতে মৃত্যু। এবং আজকে এই গণপিটুনিতে মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা এবং সোনারপুরের যে ভাবমূর্তি সেটাও নষ্ট হয়েছে, এমনটাই বলছে রাজনৈতিকবিদরা। তোমার কাছে সার্বিক রিপোর্টটা কি আছে, আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সোনারপুরে গণপিটুনিতে যে যুবকের মৃত্যু হয়েছে, 35 বছরের যুবকে, সেই মৃত্যুকে সাধারণ একটা সাইকেলকে নিয়ে বচসা 2 জনের মধ্যে শুরু হয়। তার ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে থাকা পঞ্চায়েত সদস্যর সামনে তার অঙ্গুলি হননের মধ্যেই আরো তার সঙ্গে জড়িত 3 জন ব্যক্তি সহ গণপিটুনির মাধ্যমে ওই উপযুক্ত ওই যুবকের মৃত্যু হয়। ওই অভিযুক্ত যে যাকে মারা হয়েছিল তার বাড়ি সোনারপুরে, এবং সেখানে সাধারণভাবে একটা সাইকেলকে নিয়ে বচসা শুরু হয়েছিল। একজন ব্যক্তির কাছে সাইকেল চেয়ে বাজারে যাওয়ার নাম করে সাইকেলটা নিয়ে যায়, এবং ফিরে এসে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সাইকেলটা কোথায়, সে তখন কোনো অস্বীকার করে। এবং যার সাইকেলটা নিয়ে গেছিল সে একবারে বয়স্ক বৃদ্ধ, এবং তিনি যখন সাইকেল চাই অস্বীকার করাতে সেখানে বচসা শুরু হয়, এবং তার ফলেই সেখানে বচসার ফলেই গণপিটুনিতে মৃত্যু হয়। বিপ্লবদা, একদম
অ্যাকচুয়ালি এটা নিয়ে যে একটা চাপানুতর চলছে, রাজনৈতিক চাপানুতর, যেমনটা সায়ন ব্যানার্জি জানিয়েছে যে এই সোনারপুরের যে ভাবমূর্তি এটা অনেকটাই নষ্ট হয়েছে এই ঘটনায়, এবং এতে পরোক্ষভাবে তিনি যে সরকার, রুলিং সরকার রয়েছে তাকে দায়ী করছে। ঠিক কি বলেছে সায়ন, একটু তুমি যদি একটু বলো। দেখো, সায়ন ব্যানার্জি তিনি যে বক্তব্যটা দিয়েছে যে এরকম একটা সোনারপুরের ঘটনা সত্যি লজ্জাজনক ঘটনা, এবং তার সঙ্গে যে তৃণমূলের পঞ্চায়েত জড়িত, আর এরকম ভাবে আরো একটা লজ্জাজনক ঘটনা। কারণ তৃণমূলের এরকম ধরনের কাজ তারা প্রতিনিয়ত করছে এবং সব জায়গায় তাদের দাদাগিরি প্রত্যেকটা সময় বেজাচ্ছে, যার ফলে তারা দাঁড়িয়ে থেকে অমানবিক একটা কাজ করেছে। কারণ একটা মানুষকে পিটিয়ে একবারে সাধারণ মানুষের সামনে লোকালয় কি করে পিটিয়ে তাকে মৃত্যু, একবারে গণহত্যা, এরকম একটা অমানবিক যে চিত্র উঠেছে সেটা সিপিএমের যিনি হচ্ছে নেতা তিনি একবারে তীব্র কটাক্ষ করেছেন। একদম। আরেকটা কথা বলি, এতে তোমার মনে হয় না যে এই ঘটনার পেছনে, আজকের যে এই উদ্ধত্তের পেছনে শাসক দলের একটা বড় ভূমিকা রয়েছে? কারণ এই যে মানুষের যে একজনকে পিটিয়ে মারবো, এই যে টেন্ডেন্সিটা, এটা তো বর্তমান যারা শাসক দলের প্রশ্রয়ী হওয়া সম্ভব হয়েছে। দেখো, এই যে শাসক দলের দাঁড়িয়ে থেকে যে এই অমানবিক একটা ঘটনা ঘটিয়েছে, তার যে কটাক্ষ করেছেন যে সিপিএম এর থেকে অন্যান্য দলনেত্রী নেতারা যে কটাক্ষ করেছেন, শুধু এই নয়, তৃণমূলের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা, আমরা এরকম মহেশতলাতে এরকম একটা ঘটনা দেখেছি, চোর সন্দেহ তাকে পিটিয়ে ফেলা হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, এবং তার মদত দিচ্ছে একমাত্র তৃণমূল সরকার বা তৃণমূলে যারা আছেন, যারা দাদাগিরিতে যুক্ত রয়েছেন। এরকম একটা অমানবিক ঘটনায় তারা সবসময় তারা নিরপেক্ষ ভাবেই তারা মত দেয়। একদম তুমি যেটা বলছো একদম কোনো জায়গায় কোনো অংশে ভুল নেই, কিন্তু আরেকটা কথা তোমায় বলি রেবতী, তুমি যখন বললে সেই প্রশ্নেই আসি। আজ তুমি এই সপ্তাহের মধ্যে একটি বড় ঘটনা ঘটে, একজন তৃণমূলের কর্মী আক্রান্ত হন রাতের বেলা, তাকে দেখা যায় যে বন্দুক দিয়ে গুলি করছে, এরকম অবস্থায় আক্রান্ত হয়, তাকে স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা হয় না, তাকে পাঠানো হয় কলকাতায়। এই ঘটনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটেছে, এবং সেই ছবি কিন্তু তোমার হাত থেকেই আমরা জানতে পেরেছি দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম একটা ঘটনা ঘটে, যেটা গত সপ্তাহে ঘটেছিল। এবং সেই নির্মম ঘটনার ছবি আমরা যখন দেখেছিলাম, আমরা রক্তারক্তি ঘটনা দেখেছিলাম, এবং তোমাকে সেই সময় আমরা জানিয়েছিলে তুমি আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে। যেটা কথা যে দক্ষিণ চব্বিশ পরগনা কি এখন এই রকম একটা বিশৃঙ্খলার একটা জায়গা হয়ে উঠেছে, নাকি এর পেছনে মদত রয়েছে রাজনৈতিক নেতাদের? দেখো, সামনেই বিধানসভা, এই 26-এর বিধানসভার আগে যে দাদাগিরি গুলো তৃণমূলের চলছে, চারিদিকে বন্দুক, গুলিগোলা, বোমাবাজি, ছিনতাই থেকে খুন থেকে আরম্ভ করে গণপিটুনি থেকে প্রত্যেকটা জায়গায় উঠে এসছে তৃণমূলের বিরুদ্ধে, সব জায়গায় অভিযোগ উঠে এসছে। কারণ 26-এর বিধানসভার আগে এরা যে সমস্ত অমানবিক কাজ করা শুরু করেছে, এবং যা শুরু করেছে সমাজের মধ্যে, তা একটাই উদ্দেশ্য যে 26-এর বিধানসভায় সবাই একটাই লক্ষ্য করেছে যে 26-এর বিধানসভায় সত্যি কি এরা এগোবে না পিছিয়ে যাবে, নাকি এদের এইখানে তার দলমত ভাবেই তা প্রকাশ পাবে। একদম। তোমাকে বলি, তুমি যে কথাটা বলছিলে আজকে সোনারপুরের ঘটনা, গত রবিবার তোমার খবরের কথা বলছি, কুলতলি ব্লকের তৃণমূল কর্মী সেলিম খাকে শুট আউটের ঘটনা ঘটেছিল বিকেলে। সেই সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, তার নাম ছিল নুরউদ্দিন গাজী। ঠিক গাজীর চক গ্রামের ঘটনা, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়েছিল। ঠিক আছে, এই ঘটনা তারপরেই যখন এই ঘটনাটা ঘটলো, তার মানে একদম পরিষ্কার একটা জিনিস হয়ে যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এই মুহূর্তে একটা আতঙ্কের, সাধারণ যারা জনজীবনে যারা আছেন, খুব সাধারণ মানুষ যারা আছেন, তাদের কিন্তু একটা আতঙ্কের জায়গা হয়ে গেছে। তোমাকে অসংখ্য রেবতী, তোমাকে ধন্যবাদ যে আমরা প্রতি মুহূর্তে তোমার থেকে এই ধরনের খবর পাচ্ছি। যেটা বলছিলাম তোমাকে, তুমি যদি বলো, কুলতলিতে ঠিক গত রবিবার এই একই ঘটনা ঘটেছিল। সন্ধ্যের সময় একজন ব্লকের সহসভাপতি তিনি বসেছিলেন, হ্যাঁ, সেই সময় ব্লকের তৃণমূল কর্মী, কুলতলি ব্লকের তৃণমূল কর্মী সেলিম খাকে তাকে খুব কাছ থেকে শুট আউট করা হয়েছিল, একাধিক গুলি করা হয়েছিল, এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শাটার পাওয়া যায় এবং কার্তুজও পাওয়া যায়। পুলিশ
সেই সময় মানে ও যেটা বলছে এলাকার প্রত্যক্ষদর্শীরা বলছে সেই সময় আলো বন্ধ ছিল আর তার সুযোগ নেই, তার মানে ওয়াচ রাখা হয়েছিল। এই যে হিংসা প্রতিহিংসার রাজনীতি এই মুহূর্তে কিন্তু দক্ষিণ 24 পরগনায় প্রবাহমান রয়েছে। একদমই তাই। কিন্তু বিপ্লবদা, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় পঞ্চায়েত সদস্য মোট 4 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, ইতিমধ্যে। তবে বাকি অভিযুক্তরা এখনো কিন্তু পলাতক রয়েছে, তাদের খোঁজ তল্লাশি শুরু হয়েছে বর্তমানে এই পরিস্থিতিটা কিন্তু একদম না। তোমাকে একদম পরিষ্কারটা জানিয়ে রাখি যে যাকে ধরা হয়েছে তিনি হচ্ছে পঞ্চায়েত সদস্য একদমই নারায়ণবাবু, এবং নারায়ণবাবুর সঙ্গে যারা ছিল মানে তারা পলাতক। এর মধ্যে অনেকজন আছে, অভিজিৎ আছে, আরো কয়েকজন আছে, তারা পলাতক। কিন্তু ধরা তো পড়বেই, কারণ পুলিশের নজরে যখন রয়েছে। একদমই এটা কিন্তু খুনের মানে নৃশংস খুনের ঘটনা, খুনের মতো ঘটনা। সুতরাং পুলিশ অতি সহজে এটা ছেড়ে দেবে না। আর যেহেতু এটা সারা বাংলার মানুষ জেনে গেছে, এই আসামিদের মুক্তির কোনো উপায় নেই, পালিয়ে কোনো উপায় নেই। একদমই। কিন্তু ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিআইএম এর আইনজীবী নেতা সায়ন ব্যানার্জি অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও বিধায়কের ছত্রছায়াতেই কিন্তু এমন ঘটনা ঘটেছে। দেখো, এমনই কিন্তু মন্তব্য এখানে সায়ন ব্যানার্জির কথার মধ্যে কোনো দ্বিমত নেই। একদমই সায়ন ব্যানার্জি যেটা বলছেন সেটা কোনো দ্বিমত নেই। কারণ হচ্ছে এইখানে ভোট হয়ে যদি এখানে তৃণমূল হেরেও যায়, তারা ভোট কেন্দ্রে সায়ন ব্যানার্জির উপর যে ঘটনা করেছে, যেটা সায়ন ব্যানার্জি গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে দেখিয়েছিল, তার সারা গায়ে পেরেকেছিল। একদম, কারণ তাকে আঘাত করা হয়েছিল যাতে গণনা কেন্দ্রে সে না থাকতে পারে। আসলে এই রাজনীতিটাই এখন পশ্চিমবঙ্গে চলছে। কারণ এটা করলেই পশ্চিমবঙ্গে যা কিছু করে থাকা যাবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই রাজনৈতিক পতাকার ছত্র ছায়ায় থেকেই মানুষকে ভয় দেখায় বা ভয় দেখাবার চেষ্টা করে। আজকে কিন্তু এই ঘটনা তারই বড় প্রমাণ। তাহলে আমরা পরবর্তী খবরের দিকে, অবশ্যই আমাদের সময় হয়ে গেছে এখন পরবর্তী খবরের দিকে যাওয়া। কিন্তু তার আগে অবশ্যই আমাদের প্রিয় দর্শক বিন্দুদের উদ্দেশ্যে আমি বলে রাখবো, আমাদের এক্সপ্রেস অনলাইন এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান দেখবেন আমাদের স্ক্রিনে অবশ্যই টোল ফ্রি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই সেই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করতে পারেন এবং আপনাদের মনের প্রশ্ন অবশ্যই আমাদেরকে বলতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া। তার সাথে সাথে এরকম আরও বিশেষ কিছু অনলাইন লাইভ এবং কিছু প্রতিবেদন পাওয়ার জন্য আপনাদের সরাসরি একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের ফোনে চলে যেতে পারে সেই প্রতিবেদন। কিন্তু তার জন্য আপনাদেরকে এক্সপ্রেস নিউজের ইউটিউব চ্যানেলে যেতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক আইডি এক্সপ্রেস নিউজ এবং তার সাথে ইনস্টাগ্রাম, টুইটার রয়েছে, আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা অবশ্যই যাব পরবর্তী আমাদের জেলার দিকে, আমরা যাব আলিপুরদুয়ারের দিকে। বানভাসী উত্তরবঙ্গ, ধীরে ধীরে স্বাভাবিকের পথে ফেরার চেষ্টা, তবুও ভয়াবহ স্মৃতির কথা ভাবতেই আতঙ্কে উঠছে বিপর্যস্ত মানুষ। চলছে ত্রাণ বন্টন পরিদর্শন। এদিন আলিপুরদুয়ারের বানভাসী জলদাপাড়ায় এলেন সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব সেই প্রতিবেদন। পাহাড়ে ধস, সমতলে বন্যা, রবিবারের ভয়াবহ আতঙ্কের ছাপ এখনো মানুষের চোখে মুখে। বন্যার জল কিছুটা নামতেই শেষ সম্বলটুকু আঁকড়ে ধরার চেষ্টা। শুক্রবার আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত শালকুমার এলাকা পরিদর্শনে আসেন সিপিআইএম নেত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে। মানুষের ক্ষোভ আছে, মানুষ বলছে চিড়ে মুড়ির তো দরকার আছে, কিন্তু সেটা দুদিনের জন্য, যেটা সব থেকে বড় জিনিস প্রয়োজন সেটা হলো বাঁধ। মানুষ বলছে বাঁধ তৈরিতে, বাঁধ মেরামতে তারা চুরি দুর্নীতি হয় বলেই, লুটপাট হয় বলেই বাঁধ দুর্বল হচ্ছে, এবারে বাঁধ যখন ভেঙে যাচ্ছে তখন তার লোক আসছে না, যারা এখানে থাকে তাদের ক্ষতি হচ্ছে। ত্রাণ আসছে না, রিলিফের জিনিসপত্র আসছে না, জল খেতে পাচ্ছে না, তাহলে বিডিওকে জল, খাবার, ওষুধ, ডাক্তারের ব্যবস্থা করতে হবে, বাঁধ মেরামত করতে হবে, যার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। বানভাসী বন্যায় প্রাণ হারিয়েছে অনেকে, প্লাবিত হয়েছে জলদাপাড়া অভয়ারণ্য, নদীতে ভেসে গিয়েছে বহু বন্য প্রাণী। ডুয়ার্সের পর্যটনে প্রায় 40 কোটি টাকার ক্ষতি। রবিবারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বানভাসী এলাকাগুলি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
পাহাড়ে ধস, সমতলে বন্যা। রবিবারের ভয়াবহ আতঙ্কের ছাপ এখনো মানুষের চোখে মুখে। বন্যার জল কিছুটা নামতেই শেষ সম্বলটুকু আঁকড়ে ধরার চেষ্টা। শুক্রবার আলিপুরদুয়ারের ক্ষতিগ্রস্ত শালকুমার এলাকার পরিদর্শনে আসেন সিপিআইএম নেত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। কথা বললেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। বানভাসী বন্যায় প্রাণ হারিয়েছেন অনেকেই, প্লাবিত হয়েছেন জলদাপাড়া অভয়ারণ্য, নদীতে ভেসে গিয়েছেন বহু বন্যপ্রাণী। ডুয়ার্সের পর্যটনের প্রায় 40 কোটি টাকার ক্ষতি। রবিবারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছেন বানভাসী এলাকাগুলিতে। কি বলবেন বিপ্লব দা এই বিষয়ে আপনি? না, একদম এটাই বলার কিছু নেই। প্রথম কথা হচ্ছে যে আমাদের সঙ্গে যদি যে প্রতিনিধি আছে, আমি চাইবো আগে প্রতিনিধির সঙ্গে কথা বলতে, কারণ প্রতিনিধির সঙ্গে যদি কোনোভাবে আমরা কথা বলতে পারি তাহলে আপডেটটা পাবো, মানে এই বিষয়ে বিশেষভাবে আমরা তৎপর হতে পারবো বিষয়টিতে। একদমই তাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অরূপ। অরূপ, শুনতে পাচ্ছ আমাদের কথা? একদম বিপ্লব। অরূপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অরূপ, একদম তোমাকে যেটা বলি, আজকে মীনাক্ষী মুখার্জি গিয়েছিলেন সদস্যা। তিনি যখন গেলেন, তিনি দেখলেন সাধারণ মানুষের আরতি শুনলেন। কি পুরো সার্বিক রিপোর্টটা তোমার কাছে কি ছিল আজকে সারাদিনে? দেখো, যে পরিস্থিতি আলিপুরদুয়ার 1 নং ব্লকের জলদাপাড়ার সিসামারা এলাকাগুলিতে এখনো পর্যন্ত সেই রেস কাটিয়ে উঠতে পারছেন এবং আরো অনেক দিন সময় লাগতে পারে। বিভিন্ন জায়গা থেকে কখনো তৃণমূলের নেত্রীরা, কখনো বিজেপি নেত্রীরা, নেতা সদস্যরা তারা আসছেন, তারা কথা বলছেন, ভিডিও যাচ্ছেন, প্রশাসনিক তরফ থেকে ত্রাণ দেয়া হচ্ছে। গতকালকে একটা ছবি আমরা দেখেছিলাম যে ত্রাণ নিয়ে একটা অসন্তোষ রয়েছে, কারণ কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে না। আজকে সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি আসেন এবং ওনার কর্মী সমর্থকরা আসেন, কথা বলে এই ক্ষতিগ্রস্ত যারা সেখানকার গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। একদম স্পষ্ট যে কথাগুলো আজ মীনাক্ষী মুখার্জিকে সেই এলাকার মানুষ জানালেন যে স্থায়ীভাবে এই এলাকার যে সমস্যা বানভাসী, এই সমস্যার সমাধান একমাত্র হচ্ছে শক্তপোক্তভাবে বাঁধের নির্মাণ। আর যে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বর্তমান যে সরকার কিছুদিন আগেও সেই এলাকায় বাঁধ নির্মাণের জন্য টাকা বরাদ্দ করে এবং পরবর্তীতে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দেখা যায় এই যে সিসামারার যে এলাকা, সেই এলাকায় যত দূর পর্যন্ত এই নদীটাকে বাঁধের মাধ্যমে আটকে রাখা হয়েছে, সেই জায়গায় বহু পুরনো যে বাঁধ, সেই বাঁধটি কিন্তু ভেঙে গিয়ে আজকের এই বানভাসী হয়। এবং এখানটায় দাঁড়িয়ে তৃণমূলের যে বিধায়ক রয়েছেন সুমন কাঞ্জিলাল, তিনি বারবার করে বলছেন ইন্দো ভুটান নদী কমিশনের কথা। তিনি বলছেন যদি ভুটানের নদীকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আবার এই এলাকাগুলি বানভাসী হতে পারে। এবং তিনি বলছেন এর জন্য কেন্দ্রীয় সরকারের সহমত বা কেন্দ্রীয় সরকারের কি বলে ভূমিকা দরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার নাকি এই বিষয় নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। আজকে যখন মীনাক্ষী মুখার্জি তিনি এলেন এবং তাকে ঘিরেও সাধারণ মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, যাদের উনুন জ্বলছে না বিপ্লবদা এখনো পর্যন্ত, যারা ত্রাণের উপর নির্ভর করে রয়েছে, অনেক জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে না, সেই সমস্ত মানুষ সেই মীনাক্ষী মুখার্জির কাছেও কিন্তু আর্জি জানায় এবং তারা বলছেন যে কোথাও ত্রাণ পৌঁছাচ্ছে না এবং এই সমস্যা আগামী দিনে আবার ঘটতে পারে যদি না স্থায়ীভাবে বাঁধের নির্মাণ হয়। বিপ্লবদা, একটা কথা তোমাকে বলি, যেটা হচ্ছে যে জায়গার কথা বলছো তুমি, সেই জায়গায় প্রাণ বৈচিত্র্য রয়েছে, প্রচুর প্রাণী এখানে রয়েছে। সেই প্রাণ বৈচিত্র্য এবং মানুষের যে জীবন, দুটো, মানে আমি বলছি প্রাণী বৈচিত্র্য হচ্ছে এই জঙ্গলের যে সমস্ত প্রাণী রয়েছে তারা কিন্তু তাদের ঘর বাড়ি হারিয়ে ফেলেছে, তারা তাদের স্থান বিপন্নতার ছোঁয়া লেগেছে, মানুষের জীবনে সেই বিপন্নতার ছোঁয়া লেগেছে। পর্যটনের একটা বড় ধস নেমেছে, প্রায় বলতে গেলে যেটা আনুমানিক 40 কোটি টাকার মতো বলছে ধ্বংস হয়েছে সম্পত্তি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুধু পর্যটন, আজকে শুধু এই বানভাসী মানুষের কাছে গিয়ে শুধু পর্যবেক্ষণ, তাদের দেখা, তাদের আশ্বাস সেটা লাগবে না, এই মুহূর্তে তাদেরকে ত্রাণ এবং তারা যাতে আগামী দিনে বাঁচতে পারে সেই যোগানটার কোনো পরিকল্পনা আছে কি, নাকি শুধু এটা শুধু দেখাশোনাই হচ্ছে?
দেখো বিপ্লবদা, এখানটাতেই মানে যে প্রশ্ন তুমি করছো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রবিবারের পর থেকে এখনো পর্যন্ত এই এলাকাগুলিতে ত্রাণ দেওয়া হচ্ছে, কোথাও ত্রিপাল দেওয়া হচ্ছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন এনজিওর তরফে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এই যে মানুষগুলো, আমি লাগাতার একটা ছবি দেখিয়েছি, বিঘার পর বিঘা বেগুন ক্ষেত, কলা চাষিরা, তারা কৃষকরা রীতিমতো কান্না করছেন। পর্যটন যে শালকুমার এলাকা, সেই শালকুমার এলাকা রীতিমতো পর্যটনের উপর নির্ভরশীল, পর্যটকদের গাড়ি আটকে আছে, পুলিশ স্তরের নিচে পড়ে গেছে, কোথাও গিয়ে হোমস্টে ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এই এলাকার মানুষ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, এবং তাদেরকে তাদের মেরুদণ্ড ফের শক্ত করে দাঁড়াতে, মানে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এই রেস কাটাতে পারে, সেই রকম কিন্তু কোনো ভূমিকা এখনো পর্যন্ত দেখা যায়নি বিপ্লবদা। কারণ প্রত্যেকে আসছেন, ত্রাণ দিচ্ছেন, কথা বলছেন, ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত মানুষগুলো কাঁদছে বিপ্লবদা, কারণ তারা এখনো অনিশ্চয়তায় ভুগছে যে তারা কি আবার সেই আগের রূপে ফিরতে পারবে, আবার সেই জায়গাতে কি তারা ফিরে আসতে পারবে, এই প্রশ্নটা কিন্তু উঠছে বিপ্লবদা। একদম বড় প্রশ্ন করেছো, আবার কি ফিরতে পারবে তাদের জায়গায়? কারণ ত্রাণের সামগ্রী বলতে একটা প্লাস্টিক, আমি যেটা দেখেছি একটা মোটা প্লাস্টিক আর কিছু চিড়ে, দুপুরবেলার খিচুড়ি, এটা তো ত্রাণ হতে পারে না। এটা একদিন, দুদিন, 7 দিন দেওয়া যায়। একদম এই জায়গায় যেটা তুমি একদম গ্রাউন্ড জিরো লেভেলে ঘটনার স্তর থেকে ছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, তুমি বলো তো, এটা তো একটা জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা যেতেই পারত, এবং কেন্দ্রের যদি সক্রিয় ভূমিকা থাকতো তাহলে তারা তো এখানে এসে অন্তত এই কেন্দ্রীয় ত্রাণের, দ্রুত ত্রাণের ব্যবস্থা, শুধু ত্রাণ বলতে আমি বলছি না ওই চিড়ে বা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ক্ষেত্রে, যাদের বানভাসী, যাদের বাড়িঘর ভেসে গেছে। কিভাবে, তুমি কি মনে করছো এটা নিয়ে, যে এইখানে এই শুধুমাত্রই দেখা যাওয়া না, আমার মনে হচ্ছে বড়ভাবে আরো সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে, সরকারকে। দেখো বিপ্লবদা, একদম গ্রাউন্ড জিরো থেকে, শুরুর দিন থেকে, অর্থাৎ রবিবার থেকে আমরা এক্সপ্রেস নিউজ এই ঘটনাগুলোকে কিন্তু বারবার তুলে ধরেছি, মানুষের দুর্দশার কথা, মানুষ কাঁদছে বিপ্লবদা। আমাদের ক্যামেরার সামনে অনেক সময় আমাদের রীতিমতো হাত জোর করে বলছে, বাবা আমাদেরকে খাবার দাও, আমরা খেতে পারছি না, ত্রাণ পৌঁছাচ্ছে না। কিন্তু অদ্ভুত বিষয়, এত বড় একটা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্রীয় সরকার কিংবা প্রশাসনিক এই বিষয়টাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণাই করা হলো না, কিন্তু যে ঘটনা ঘটেছে গোটা ডুয়ার্সে, গোটা উত্তরবঙ্গ জুড়ে, কোথাও কোনো, মানে আমি প্রথম দিন একটা প্রশ্ন করেছিলাম যে মানচিত্র কোথাও বদলে যাচ্ছে, তুমি একটা প্রশ্ন করেছিলে অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এটি একটি জাতীয় বিপর্যয় ঘোষণা করার মতো অবস্থা হয়েছে, কিন্তু অদ্ভুত বিষয়, জাতীয় বিপর্যয় তো দূরের কথা, সেই কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না, তারা হাহাকার করছে, তারা কান্না করছে। এভাবে কতদিন? বিপ্লবদা, একটা জিনিস বলবো, যে মানুষগুলোর ঘরে এই জলদাপাড়া, সিসামারা, শালকুমার এলাকাগুলিতে রীতিমতো উনুনে রান্না হয়, জ্বালানি দিয়ে রান্না হয়, সেই উনুনগুলো পলিশ স্তরে ঢেকে গিয়েছে, তারা রান্না করতে পারছে না, উনুন জ্বলছে না। স্থানীয় স্কুলে কোনো রকমে মিড ডে মিল দেয়া হচ্ছে, সেখানটায় পড়ুয়ারা খাচ্ছে, আর চিড়ে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে সেই রবিবার থেকে আজকে শুক্রবার। বিপ্লবদা, সময়টা কিন্তু অনেক, এবং আগামী কতদিন এই ত্রাণ চলবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এবং যেটা দেখা যাচ্ছে, আলিপুরদুয়ারের বিধায়ক, প্রশাসনিক পুলিশ থেকে শুরু করে আজকে এসপিকে দেখা গিয়েছে ঘটনাস্থলে, কিন্তু প্রশ্নটা শুধু এখানটায় নয়, এটা আর কতদিন চলবে? তারা কি আবার সেই আগের জায়গায় ফিরতে পারবে? কারণ ক্ষতিপূরণ কিংবা অর্থনৈতিক সহযোগিতার কোনো রকম ভূমিকা এখনো পর্যন্ত দেখা যায়নি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে সঞ্জীব, যেটা আশঙ্কা প্রথম দিন থেকেও যে আশঙ্কাটা করছিল যে হয়তো কি মানচিত্রটা বদলে যাবে আদিপুরের, উত্তরবঙ্গের, কারণ যে বিপর্যয়, যেভাবে বিপর্যয় হয়েছে এক রাতে, পুরো যদি বলো উত্তরবঙ্গের ছবিটা পাল্টে দিয়েছে। একদমই তাই। একটা পরের দিন একটা ধ্বংসের ছবি দেখলাম, এবং এই ধ্বংসে যে ছবি দেখলাম, হাহাকার দেখলাম, শুধু মানুষ নয়, বিপর্যয় বন্য প্রাণীদের উপর পড়েছে। আজকে আমরা এখানে বসে যখন এই খবর করছি বা এই দিচ্ছি, তখন আমরা আমাদের ছেলেরা যারা আজকে সকাল থেকে ত্রাণের ছবি তুলছিল, আমরা কালকেও দেখিয়েছি, মানুষ হাত জোর করে নেতা নেত্রীর কাছে হাত জোর করছে, তারা তাদের ওই কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথাবার্তার উপর তারা নয়, তারা চাইছে যে আপনারা আমাদের আগের অবস্থায় কিভাবে ফেরাবেন, কতদিন এইভাবে মানে প্লাস্টিকের তলায় তারা থাকবে, কেন তাদের ঘর হারিয়ে গেছে।
তোমাকে যদি বলি তুমি আরো অবাক হয়ে যাবে। এই সমস্ত অঞ্চলে এই যে আয়লার পর তৈরি হয়েছিল বিপর্যয় কেন্দ্র, এক একটি বিল্ডিং তৈরি হয়েছিল, যে কোনো বড় ঘটনা ঘটলে সেইখানে মানুষ আশ্রয় নেবে। সেই বিল্ডিংগুলোর দরজা জানলা খুলে নেওয়া হয়েছে, ভগ্নপ্রায় অবস্থা, মানে সেগুলো মেনটেন্স করা হয়নি। তাহলে এই দুর্যোগ পীড়িত মানুষ সেখানে থাকতে পারতো। আর বাকি রইল ত্রাণ। সরকার ত্রাণ পৌঁছাতে যত সময় লাগবে তার থেকে বেশি পৌঁছে যাবে বেসরকারি সংস্থাগুলো। তাই এই সময় ত্রাণের প্রয়োজন আছে, অবশ্যই ত্রাণের প্রয়োজন আছে, কিন্তু মানুষগুলোর বেঁচে থাকার, জীবনে বেঁচে থাকার যে জীবিকার প্রয়োজন, যে চাষাবাদের প্রয়োজন, যারা যে জীবিকার সঙ্গে তারা যুক্ত আছে তারা তাতে ফিরবে কিভাবে, ওভারকাম করবে। এক একজনের চাষির ক্ষেত্রে লস হয়েছে, মানে তারা বলছে 4-5 লাখ টাকা করে তারা লোন নিয়ে তারা চাষ করেছিল, তারা সেই লোন পরিশোধ করবে সেই জায়গা কোথায়? কারণ ক্ষেত তো আর আগের অবস্থায় নেই, ক্ষেতের ফসল নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভর্তুকি যদি দিতে হয় তাহলে, কারণ রাষ্ট্রের দায়, রাষ্ট্র এবং সরকারের দায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি, আমি রাজনীতি না করে দল নিরপেক্ষ সবাইকেই আসতে হবে। আজকে অদ্ভুতভাবে দেখো মীনাক্ষী বাবু গেছেন, মীনাক্ষী দেবী গেছেন, মীনাক্ষী মুখার্জি গেছেন, আগের দিন দেখলাম প্রশান্ত বাবু গেলেন, তারা সবাই ঘুরে বেড়াচ্ছেন, এটা ঠিক। কেউ ত্রাণ নিয়ে যায়নি, কিন্তু নাগরাকাটায় কেউ যাচ্ছেন না, কারণ নাগরাকাটায় গেলে আর বিপর্যয় হবে না, শুধু তার দায় নিতে হবে। সুতরাং নাগরাকাটায় কেউ যাচ্ছে না, নাগরাকাটায় সেখানে দুর্যোগে মানুষ ভোগেনি। তাহলে এই যে ত্রাণ নিয়ে, আমি তোমাকে আরো একটা ছবি একটু আমাদের পরবর্তী খবরের মধ্যে দেখাবো, একদমই তাই, একদমই। সেই খবরটা দেখলে আমার মনে হয় সাধারণ মানুষ বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি আর ত্রাণ নিয়ে কি চলছে। চলুন অবশ্যই আমরা পরবর্তী আমাদের যে প্রতিবেদন আছে সেদিকে অবশ্যই আমরা যাব। বন্যা কবলিত মানুষদের নিয়েও রাজনীতি, গ্রামের মানুষ বিজেপি করার অপরাধে পরিদর্শনে আসেননি কোনো জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। পর্যাপ্ত ত্রাণ থাকলেও দেওয়া হচ্ছে না দায় সারা ত্রাণ সামগ্রী। ধূপগুড়ির ব্লকের গোধিয়াখুটির গ্রাম পঞ্চায়েতের এলাকার এমন একটি ঘটনা আমরা দেখতে পেয়েছি। অবশ্যই আমরা সেই প্রতিবেদনের দিকে চোখ রাখবো, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসছি। এবার ত্রাণ নিয়ে বৈষম্যের অভিযোগ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদেরখাটুয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। উত্তরে বন্যায় বিপর্যস্ত জনজীবন। বিপর্যয়ের পর জনপ্রতিনিধি থেকে সরকারি কর্মকর্তা বিভিন্ন এলাকা পরিদর্শন করলেও আসেননি এই গ্রামে। দায়সারা ত্রাণ সামগ্রী দেওয়া হলেও মেলেনি পর্যাপ্ত ত্রাণ জানিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল গ্রামবাসীদের। কিন্তু কেন এমন অভিযোগ করছেন গ্রামবাসীরা? কেনই বা এবার ত্রাণ নিয়ে বৈষম্যের অভিযোগ উঠছে? গ্রামবাসীদের মুখ থেকেই না হয় শোনা যাক কি তাদের অভিযোগ। আপনাদের সঙ্গে দেখা করছে? না, কিছু করে নাই। কেন দেখা করে না? আমরা বিজেপি করে দিকে। আপনারা বিজেপি করেন বলে? হ্যাঁ, আমরা বিজেপি করে দিকে আমাদের সঙ্গে এখানে এলাহ করে না। আপনাদের এই যে পার্ট আছে, এই পার্টের পঞ্চায়েত কোন দলের থেকে জিতছিল? এটা হচ্ছে যে বিজেপি। বিজেপি থেকে জিতছিল। হ্যাঁ। তো এখানে তো নেতা মন্ত্রী সবাই আসছিল, ওরা আমাদের সঙ্গে দেখা করে নাই। সরকারি যে ত্রাণ কিট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে বিপর্যয় মোকাবেলা কিট, যেটা ত্রাণ, সেই সমস্ত কিছু পেয়েছেন? কিছু না, আমরা কিছুই পাইনি। ত্রাণের কোনো সামগ্রী পান নাই? না। আচ্ছা, আর বাড়ি ঘরের কি পরিস্থিতি আছে? বাড়ি ঘরের পরিস্থিতি ভালো না। বাড়ি ঘরের পরিস্থিতি না। গ্রামের মানুষ বিজেপি করেন, শুধুমাত্র এই অভিযোগে প্রাকৃতিক বিপর্যয়কে ত্রাণ নিয়ে বৈষম্য সমীচীন। কি বলছেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডল? না, এখনো পর্যন্ত এই ক্যাম্পে বিধায়ক বা নেতা মন্ত্রী কোনো ডিএম এসপি আমরা গাড়ি দেখেছি অনেক, কিন্তু কাউকে এখানে এখনো ঢোকাতে পারিনি। কিভাবে চলছে তাহলে এই ক্যাম্প? এই ক্যাম্পে ওই যা 2-1 বস্তা করে চাল পাঠানো হচ্ছে, কিছু ত্রিপল পাঠানো হয়েছে, শাড়ি ফাড়ি পাঠানো হয়েছে, সেগুলোই খালি বিতরণ করা হয়েছে। কিন্তু এক্সট্রা বা নেতা মন্ত্রী যারা এদিক ওদিক দিচ্ছেন তারা ওই দিকেই মালগুলোকে নামায় রাখছেন, বা রাস্তা দিয়ে ওনারা যাচ্ছেন, ওইখানে অর্ডার করছেন, ওইখানে দিচ্ছেন, কিন্তু এইখানে এখনো পর্যন্ত কোনো মানে আধিকারিককে আমরা পাচ্ছি না। এবার আমি আমার তরফ থেকে আমি কতদূর করতে পারি, আমাকে পৌঁছালে তো আমি বিতরণটা করবো। বলছি বন্যা নিয়েও কি রাজনীতি চলছে? এখন তো দেখতে পাচ্ছি তাই, যেহেতু কোনো এমএলএ তো সবার, নেতা মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, ডিএম, এগুলো তো সবার জন্য, কিন্তু এইখানে কেন ঢোকা হচ্ছে না? তার মানে এখানে রঙই দেখা হচ্ছে। বাড়িঘর আপনারা দেখে আসতে পারেন, এগুলো সবগুলো নদীর পারে বাড়ি। এখন এরা বাড়িতে পর্যন্ত ঢুকতে পারছে না দুর্গন্ধের কারণে।
তো এখানে বোঝাই যাচ্ছে যে এটা পরিষ্কার রাজনীতি, আপনারা দেখতে পাচ্ছেন তো। মানে বন্যা দুর্গতদের নিয়েও রাজনীতি চলছে এখন তো তাই দেখা যাচ্ছে। বন্যা তো আমি সকল মন্ত্রী বা ডিএম এসপি যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, সরকারি আধিকারিকদের, যে এখন রাজনীতি দেখার সময় নয়, আমাদের প্রথমে মানুষের সেবা করতে হবে সব কিছু ভুলে গিয়ে, তারপর আপনারা রাজনীতির সময় রাজনীতি করবেন। বন্যার প্লাবনে গ্রামের চেহারা পাল্টে গিয়েছে। চারিদিকে জলের স্রোতে ভেসে যাওয়া গ্রামীণ জীবনযাত্রার ধ্বংসাবশেষে। এর মধ্যেও গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গ্রামটির রাজনৈতিক পরিচয়। এই অঞ্চলের মানুষ গণতান্ত্রিক অধিকারে পঞ্চায়েত নির্বাচন করেছিলেন বিজেপির দলের প্রার্থীকে। এতে কাল হয়ে দাঁড়িয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ আশপাশের এলাকায় হলেও এই গ্রামটি যেন অদ্ভুত। পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডলের আর্জি, প্রাকৃতিক বিপর্যয়ে রং দেখার সময় নয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এখন মানুষের পাশে থাকা উচিত। তাই গ্রামে পৌঁছানো হোক পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। এখন দেখার মানুষের এই আর্জির আদৌ কর্ণপাত করে কিনা রাজ্য সরকার। জলপাইগুড়ি থেকে উৎপল রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জলপাইগুড়িতে বন্যা কবলিত মানুষদের নিয়েও তার মানে কি রাজনীতি শুরু হয়ে গেছে? গ্রামের মানুষ বিজেপি করার অপরাধে পরিদর্শনে আসেননি কোনো জনপ্রতিনিধি, সরকার ও আধিকারিক, এটাই কি তার মানে মূল বক্তব্য? কি মনে হচ্ছে বিপ্লব আপনার এই বিষয়ে? একদম একটা কথা বলি, তুমি যেটা বলছিলে, যেটা হচ্ছে বিজেপি করার অপরাধে কোনো জনপ্রতিনিধি আসেনি, সরকারি আধিকারিকরাও আসেনি। আসলে গ্রামের মানুষ বলবে কাকে? বলবে জনপ্রতিনিধিকে, বলবে কাকে? মন্ত্রীকে। যারা আসবে সরকারি আধিকারিক, সেখানকার বিডিও আছে, ডিএম আছে, যারা এই সময় মানুষের পাশে দাঁড়াবার কথা। একদমই। আমি মনে হয় উৎপল যদি আমাদের প্রতিনিধি আছে যারা এই সময়টা খুব কাছ থেকে কাজ করেছে। উৎপল, শুনতে পাচ্ছ আমার কথা? একদম। অসংখ্য ধন্যবাদ তোমাকে এক্সপ্রেস অনলাইনে। যেটা উৎপল বলার কথা, আজকে যে ছবিটা আমরা দেখতে পেলাম, যে কদিন ধরে ছবি দেখছি, নেতা মন্ত্রীরা আসছেন, বিভিন্ন পরিদর্শন করছেন, তারা আশ্বাস দিচ্ছেন, পর্যবেক্ষণ করছেন। আজকের ছবিটা একদম সম্পূর্ণ শুধু বিজেপি করার অপরাধে সেখানে বঞ্চনা, মানে কোনো নেতা আধিকারিক কাউকেই সেখানে দেখা যাচ্ছে না। তার মানে এই গ্রামের মানুষরা কি অন্য একটা রাজ্যে বাস করে? কি বলবে এটা? এটা বৈষম্য নয়? রাজনীতি প্রাণের ক্ষেত্রে কেন রাজনীতি হবে এই সময়? কেন? কি দেখলে একটু যদি সার্বিক ব্যাপারটা তুমি আমাদের একটু বুঝিয়ে বলো। দেখো, তোমাকে যেমনটা বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গদারগুড়ি গ্রাম পঞ্চায়েতের কুশামারি এসপি প্রাথমিক বিদ্যালয়, সেখানে করা হয়েছিল বন্যা দুর্গতের জন্য একটি ক্যাম্প, এবং সেই ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণে খাবার অভাব। সকালে দেওয়া হচ্ছে শুকনো মুড়ি এবং শুকনো খাবার, এবং সেই খাবারও পর্যাপ্ত পরিমাণে নয়, যার কারণে এলাকার মানুষেরা খুবই ফেটে পড়েছেন। কারণ এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। তবে এই কুশামারি প্রাথমিক এসপি বিদ্যালয়ে তারা কোনো নেতা মন্ত্রী এবং স্থানীয় যে প্রশাসন, তাদেরও দেখা মেলেনি, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দা এবং এলাকার পঞ্চায়েত সদস্য। এলাকার বাসিন্দা এবং পঞ্চায়েত সদস্যদের দাবি যে এলাকার মানুষেরা বিজেপি করায় তারা এই বৈষম্যের শিকার হচ্ছেন এই বন্যা দুর্গতর সময়। একটা কথা যেটা বলছিলেন পঞ্চায়েত সদস্য, বলছিলেন যে এই সময়টা রাজনীতি করার সময় না, এই সময়টা মানুষের পাশে দাঁড়াবার সময়। আর রাজনীতি ভুলে পাশে দাঁড়ান, যিনি ওখানকার পঞ্চায়েত সদস্য তিনি বিজেপি সমর্থক। এখানকার মানুষ যারা ভোট দিয়ে জিতিয়েছেন তার অধিকাংশ বিজেপি সমর্থক। তারা আছে খোলা আকাশের নিচে, তাদের দেখতে কেউ আসছে না। এই যে এইখান থেকে যে বার্তাটা দিয়েছে, বাকি এখানে তো শুধু তিনি একা বিজেপি করে না, তার বিরোধী দলও আছে, তাদের কোনো ভূমিকা নেই, মানে শাসক দলের কোনো ভূমিকা নেই। তাদের ভূমিকা কি রয়েছে এই বানভাসী মানুষগুলোর জন্য? দেখো, তোমাকে যেমনটা বলবো যে এই এলাকা কুশামারি সংলগ্ন বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, গদারগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলঢাকা নদীর বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয়েছে গোটা গ্রাম। সেই সমস্ত এলাকায় দেখা যাচ্ছে বড় বড় নেতা মন্ত্রী এবং স্থানীয় প্রশাসন এবং ধূপগুড়ির বিধায়ক তিনিও বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন, রাত দিন কিন্তু বিভিন্ন ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন, যদিও এই ক্যাম্পে আসছেন না, এমনটাই অভিযোগ তুলছেন ওখানকার পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়রা। তারা যেমনটা দাবি তুলছেন যে এই রাস্তা ধরেই যাচ্ছেন বড় বড় নেতা মন্ত্রী এবং পঞ্চায়েত সদস্য, ধূপগুড়ির বিধায়ক থেকে শুরু করে স্থানীয় যারা প্রশাসন রয়েছে, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, অনেকেই যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে। কিন্তু রাস্তার ধারেই একেবারে কুশামারি বাজারের পাশেই কুশামারি এসপি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু কোনো আধিকারিকদের দেখা মিলছে না, এমনটাই অভিযোগ করছেন। তবে তারা যেমনটা বলছেন যে এখানকার মানুষেরা
জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন বিজেপিকে, এবং যার কারণে এই এলাকায় তারা একেবারে রাজনীতির শিকার হচ্ছেন। রাজনীতির রং লেগে গিয়েছে এই বন্যা দুর্গতদের সাথে। না, এই এলাকায় তো তৃণমূল কর্মীও আছে, তৃণমূল সমর্থক আছে, তৃণমূল নেতা আছে, তাদের ভূমিকাটা কি বলতো? দেখো, তোমাকে যেমনটা বলবো যে এই এলাকায় আমরা যতদূর জানি আমরা বিভিন্ন যে পার্শ্ববর্তী যে ক্যাম্পগুলি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা সেখানে পৌঁছাচ্ছেন। তবে এখানে কিন্তু কোনো তৃণমূলের নেতা নেত্রী এবং স্থানীয় প্রশাসন কারোই কিন্তু দেখা মিলছে না। এবং সকালবেলা আজ আমরা যেমনটা দেখলাম শুকনো খাবার দেওয়া হয়েছিল, কিন্তু সেই শুকনো খাবারও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি। তবে আরো জানা গেছে যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেখানে পলিথিন দেওয়া হয়েছে, কিন্তু সেই পলিথিনও পর্যাপ্ত পরিমাণে সকলেই পায়নি, এমনটা অভিযোগ তোলা হয়েছে। একদম তোমার যে ছবিতে আমরা ছবি দেখতে পাচ্ছি, অসহায় শিশুদের তারা বাটি হাতে দাঁড়িয়ে আছে ত্রাণের জন্য। আমি দেখছি মানুষের পর্যাপ্ত সেইভাবে মানে পলিথিন যেটা পাওয়ার দরকার ছিল সেটাও পায়নি। মানুষ যে একটা বঞ্চনার এখানে বিজেপি করার অপরাধে শিকার হয়েছে সেই ছবিটা সকাল থেকে স্পষ্ট। জানি না এই সংবাদ হওয়ার পরে হয়তো নড়ে চড়ে বসবে, বা যারা বিজেপি সরকারি লালবাতি চড়ে যারা এসিতে চলাফেরা করেন, যে সমস্ত মানুষগুলো যারা নৈতিক ভোটে জিতেছেন, সেই সমস্ত বিধায়করা বোধহয় আগামী দিন এই গ্রামগুলোতে যদি একবার যান মানুষগুলো হয়তো একটু প্রাণে বল পাবে, অন্তত ত্রাণ নিয়ে। অসংখ্য ধন্যবাদ তোমাকে উৎপল। একদম প্রথম দিন থেকে তুমি যেইভাবে এই ঘটনার মানে এই যে বিপর্যয়ের পর থেকে তোমাকে পেয়ে আমরা সত্যি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটাই সাংবাদিকতা। একদম আমি দেখেছি একদম জলে দাঁড়িয়ে উৎপল, আমাদের মানে উত্তরের যে কজন, ঋত্বিক, কার নাম বলবো, প্রত্যেকে যেভাবে খবর করেছে প্রত্যেকেই কুর্নিশ করতে হবে, কারণ এই খবর করার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি এবং সারা বাংলাকে আমরা জানাতে পেরেছি যে কোথায় আছে বা বিপর্যস্ত অবস্থাগুলো কেমন। অসংখ্য ধন্যবাদ উৎপলকে। আমাদের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা একটা কথাই বার্তা দিতে চাইব যে এই বিপর্যয়ে রাজনৈতিক দল ভুলে যান। একদমই তাই, অবশ্যই আপনারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। একদমই তাই। হয়তো বলাই যেতে পারে হয়তো মানুষের মত বদলাতে পারে, একটা সুযোগ তো দেওয়া দরকার। একদমই তাই। অবশ্যই আমাদের এবারে পরবর্তী জেলার দিকে, পরবর্তী জেলার প্রতিবেদনের দিকে, বিশেষ প্রতিবেদনের দিকে আমাদের চোখ রাখার সময়। আমরা চোখ রাখবো কুচবিহারের দিকে। উত্তরবঙ্গে বন্যার জল নামতেই শুরু হয়েছে নতুন আতঙ্ক। বিভিন্ন এলাকায় হাজির একের পর এক বন্যপ্রাণী। কুচবিহারের পুন্ডিবাড়িতে এলাকার গন্ডারের তাণ্ডব চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত 2 জন স্থানীয় বাসিন্দা। শেষমেশ বন দপ্তরের তৎপরতায় গন্ডারটিকে উদ্ধার করা হয়েছে। আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তার আগে দেখে নেব আমাদের বিশেষ প্রতিবেদন। উত্তরবঙ্গ জুড়ে বন্যার জেরে জল নামতেই দেখা দিয়েছে এক অপ্রত্যাশিত আতঙ্ক বন্যপ্রাণী। কোচবিহারের বিভিন্ন এলাকায় একের পর এক বন্যপ্রাণীর দেখা মিলছে। আর এবার পুন্ডিবাড়ি এলাকায় দেখা গেল এক গন্ডারের তাণ্ডব, যা মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে দেয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মাঠ ও জলাশয়ে ঘুরে বেড়াতে দেখা যায় এক বিশাল গন্ডারকে। কিছুক্ষণের মধ্যেই সেটি আচমকা লোকালয়ে ঢুকে পড়ে, আর তাতেই আতঙ্কে শুরু হয় এলাকাবাসীদের মধ্যে। সকালে যখন নাকি 5টা সোয়া 5টার দিকে আমি শুয়েছিলাম, তখন একটা হইচই কুকুরে হইচই করতেছে, তখন উঠলাম, উঠে গৃহের ভিতরে আসলাম, এসে দেখি একটা মানে গন্ডার এদিকে আমার বাড়ি দিয়ে জঙ্গলে ঢুকছে এবং 2 জনরে আঘাত করছে শুনলাম। আর শিলা নার্সিংহোমে আছে, দিলীপ দাস বলে একজন মহিলা, উনি অসুস্থ হয়েছে। তারপর তো এই যে এখন ফরেস্টের লোকজন আসছে, আইসে ব্যারিকেড করে এখন বাইর করতেছে। এই পর্যন্তই জানা আর কি আমার। গন্ডারের আক্রমণে গুরুতর জখম হন 2 স্থানীয় বাসিন্দা দিলীপ দাস ও বিভাকর। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে সকালবেলা 5টার সময় একটা গন্ডার, জানি না কোথা থেকে এসে ওই ঠাকুমাকে আর কি বেরিয়েছিল বাড়ি থেকে, তাকে আক্রমণ করেছে। ওনার অবস্থা খুব গুরুতর, এখন আছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন দপ্তর ও দমকল বিভাগ। প্রায় কয়েক ঘন্টা চেষ্টার পর জলদাপাড়া বন দপ্তরের বিশেষজ্ঞ দলের সহযোগিতায় ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে গন্ডারটিকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে এখনো পরিষ্কার নয় গন্ডারটি কোথা থেকে এসেছে। বন দপ্তরের প্রাথমিক অনুমান, উত্তরবঙ্গের চলতি বন্যার জেরে জলদাপাড়া বা অন্য কোনো বন্যাঞ্চল থেকে নদীপথে ভেসে এসে পথ ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছে গন্ডারটি।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সতর্কতা জারি আছে এলাকায়, সম্পূর্ণ নজরে রাখা হয়েছে যাতে আর কোনো বন্যপ্রাণী এলাকায় প্রবেশ করতে না পারে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা এই মুহূর্তে আমাদের যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ সেখান থেকে শুনতে পাচ্ছ দীপজয় বর্মন রয়েছেন আমাদের কোচবিহার থেকে। তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। একটু যদি সার্বিক সকাল থেকে এই গন্ডার নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে যদি সার্বিক একটু ছোট্ট করে তুমি একটু বলতে পারো তাহলে খুব ভালো হয়। একেবারে দেখো যে এই গত কয়েকদিন আগেই যে ভয়াবহ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতির জেরেই কিন্তু বিভিন্ন নদী বেয়ে এই বিভিন্ন বনাঞ্চলের বন্য প্রাণী থেকে বিভিন্ন গবাদি পশু তারা কিন্তু এই নদী পথে ভেসে আসে এবং অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে যায় গবাদি পশু এবং বন্য প্রাণী। সেই ঘটনায় কিন্তু এই কোচবিহারের টুন্ডিবাড়ি এলাকায় গত কয়েকদিন আগেই কিন্তু একটি গন্ডার ভেসে এসেছিল এবং সেই গন্ডারের ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ভাইরালও হয়েছিল। এরপরে কিন্তু আজ সকাল হঠাৎ করে সেই গন্ডার লোকালয়ে ঢুকে পড়ে এবং লোকালয়ে ঢুকে পড়ার পর স্থানীয় দুই বাসিন্দার উপর আক্রমণ চালায় এবং সেই ঘটনায় কিন্তু দুই ব্যক্তি কিন্তু গুরুতর জখম হয়। এরপর কিন্তু তাদের কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। দেখো গোটা বিষয়টাকে নিয়ে একটা কিন্তু কথা না বললেই নয় যে এই যে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতির যেই যখন বন্য প্রাণীরা এই যে লোকালয়ে ঢুকে পড়ছে, সেই লোকালয়ের থেকে কত দূরে প্রশাসনে অর্থাৎ বন দপ্তর সেই বন্য প্রাণীগুলোকে আগের পুনরায় নিরাপদ স্থানে নিয়ে যাবে সেদিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। না, একটা কথা বলি, যেটা হচ্ছে তুমি যেটা বলছো জলদাপাড়া অভয়ারণ্যের প্রাণী অবশ্যই এখানে আসতে পারে। যা বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গে তাতে আসতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে এলাকার মানুষ কি আশঙ্কা করছে যে আরও কোনো অন্য প্রাণী যেমন চিতাবাঘ আছে বিভিন্ন রকম, তারা কি এই অঞ্চলে ঢুকে যেতে পারে বা তাদেরকে রেস্কিউ করার জন্য কি ভাবছে প্রশাসন, এরকম আশঙ্কা কি করছে? হ্যাঁ, একেবারে দেখো যে স্থানীয় বাসিন্দারা কিন্তু আরো আশঙ্কা করছে যে শুধু গন্ডার না, যদি আরো নদী দিয়ে ভেসে আসা বিভিন্ন বন্য প্রাণী এই এলাকায় থাকতে পারে। তবে সবাইকে কিন্তু পক্ষ থেকে রীতিমতো হচ্ছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখি। তা আসলে আমরা তোমাকেও বলে রাখি আমরা কেন এটা দেখালাম, এই অনুষ্ঠানটা দেখাবার একটা গন্ডার ধরেছে, এটাকে খবরে দেখাবার উদ্দেশ্যটা কি? দেখো, প্রাণীরা যে সমস্ত এই বিপর্যয়ের মধ্যে প্রাণীরা কিন্তু তাদের বাসস্থান হারিয়েছে, একদমই তাই, এবং বাসস্থান তাদের নিবৃক। অসংখ্য ধন্যবাদ দীপজয়কে যে আমাদের সুন্দর একটি প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে যে কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশ্যই, আমাদের হাতে খুব সময় কম, তবু বলে দিই প্রত্যেকটা দুর্গত মানুষ এলাকায় একটা জিনিস মাথায় রাখতে হবে। এই ঘটনার মধ্যে দিয়ে আজকে যে খবর আমাদের প্রতিনিধি পৌঁছেছে সেই খবরের মধ্যে দিয়ে একটা বার্তা আমরা দিতে চাই যে এই উত্তরবঙ্গে অভয়ারণ্য থেকে যে সমস্ত পশুরা বিপন্নতার ছোঁয়ায় বেরিয়ে এসছে আজকে, তাদেরকে বাঁচাবার দায়িত্ব হচ্ছে মানুষের। সুতরাং আপনারা বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করুন, বন্য প্রাণীর সঙ্গে একটু সহিষ্ণু হন, সতর্ক থাকুন, কারণ পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে। তাই তাদেরকে তাদের জায়গায় পৌঁছে দিতে হবে, সহযোগিতা করতে হবে সরকারকে এবং বন্য আধিকারিককে। আজকের এই খবরের মধ্যে দিয়ে আমরা এটাই বোঝাতে চেয়েছি। একদমই, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে। আমরা আলোচনা করলেও আমাদের বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে আমাদের সাথে ছিল আমাদের ডেস্ক ইনচার্জ ছিল, এবং সর্বোপরি আমি বলে রাখবো আমাদের প্রিয় দর্শক বিন্দুদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ এবং চোখ রাখুন এক্সপ্রেস অনলাইনে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।